নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি মিলি। শুরু করছি নিউজ টুডে, আর শুরুতেই চোখ রাখবো আজকের হেডলাইন্সে। বাবরি মসজিদ মন্তব্য নিয়ে বিতর্কের জের, দল থেকে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করল তৃণমূল, সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন ফেরার। দল থেকে সাসপেন্ড হুমায়ুন কবির, তারপরই বহরমপুরের সভা থেকে হুমায়ুনকে কড়া ভাষায় আক্রমণ মুখ্যমন্ত্রীর। দিতে হবে আর্থিক সাহায্য, মৃত বিএলওদের পরিজনদের নিয়ে কমিশনের সামনে ফের বিক্ষোভ ধুন্ধুমার, ব্যারিকেড ভেঙে সিইও দপ্তরে আন্দোলনরত বিএলওদের ঢোকার চেষ্টার অভিযোগ। এসআইআর-এর চাপে জনমুখী প্রকল্পের কাজ ব্যাহত না হয়, মুখ্যমন্ত্রীর নির্দেশে 23 আধিকারিকের টিম গঠন নবান্নর। রাজ্যের এসআইআর-এর কাজ নিয়ে আরও বেশি সতর্ক কমিশন, এই সংক্রান্ত ব্যাপারে বিএলও সুপারভাইজার, বিএলও ও বিএলএদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ কমিশনের। স্বাস্থ্যবন্ধু প্রকল্পে 20 দিনে উপকৃত 1 লক্ষ মানুষ, খুশি মুখ্যমন্ত্রী। মানুষের দোরগোড়ায় চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে অভিনব উদ্যোগ মুখ্যমন্ত্রীর। বাবরি মসজিদ মন্তব্য নিয়ে বিতর্কের জের, দল থেকে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করল তৃণমূল। দল বিরোধী মন্তব্য, একাধিকবার সতর্ক করা হলেও নিজেকে বদলাননি। এই অভিযোগে এবার তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করল হুমায়ুন কবিরকে। সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেছেন ফিরহাদ হাকিম। মূল বিতর্ক হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নিয়ে মন্তব্য। তিনি মুর্শিদাবাদে এই নামের মসজিদ তৈরির কথা বলেছিলেন। শুধু তাই নয়, 6 ডিসেম্বর তারই শিলান্যাস করার ঘোষণাও করেন। এই নিয়ে হইচই তৈরি হবার পরই তৃণমূল হুমায়ুনের থেকে দূরত্ব তৈরি করে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে ফিরহাদ জানান, 3 বার তাকে শোকজ করা হয়েছিল, কিন্তু পরিস্থিতি পাল্টায়নি, তাই দল থেকে এবার তাকে সাসপেন্ড করা হলো। এই পারে যে কেউ সাধারণ মানুষ সাধারণ সভাস্থলে যেতে পারে। হি ইজ সাসপেন্ডেড ফ্রম দি পার্টি and Humayun Kabir is suspended from the party, and he, with the approval of our chairman Mamata Bandyopadhyay and with the consent of our General Secretary Abhishek Bandyopadhyay, the party has suspended হুমায়ুন কবির। ফিরহাদের বক্তব্য, বিজেপির হয়ে মানুষকে বিভ্রান্ত করছে হুমায়ুন, দল বিরোধী কার্যকলাপ রয়েছে তার। এর আগেও 2019-এ বিজেপির প্রার্থী হয়েছিলেন। তার কটাক্ষ, বিজেপির হাতে তামাক খাচ্ছে হুমায়ুন। কেন বাবরি মসজিদ তৈরি করতে চাইছেন হুমায়ুন কবির, সেই প্রশ্নও তুলেছেন ফিরহাদ হাকিম। বলেন, উনি তো বাবা বা মায়ের নামেও মসজিদ তৈরি করতে পারতেন। হুমায়ুন এবং তার নানা মন্তব্যকে কার্যত তুলোধনা করে ফিরহাদ বলেন, কখনো বলছে কেটে গঙ্গায় ফেলে দেব, কখনো বলছে বাবরি মসজিদ করব। এটা কি হনুমানের রাজত্ব? আমরা ভাগাভাগি রাজনীতিতে বিশ্বাস করি না। কেউ ধর্মস্থান তৈরি করতেই পারেন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তার মধ্যে উস্কানি থাকবে না। তিনি স্পষ্ট করেছেন, দলের নীতি হলো ধর্ম যার যার উৎসব সবার। রাজ্যে এইভাবে কমিউনাল পলিটিক্স চলবে না। এই প্রসঙ্গে ফিরহাদের এও অভিযোগ, রাজ্যের শান্ত পরিবেশকে নষ্ট করার জন্য এইসব বিজেপির টাকায় হচ্ছে। তাৎপর্যপূর্ণ বিষয়, মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তরফে মুখ্যমন্ত্রীর বৃহস্পতিবারের প্রশাসনিক সভার আমন্ত্রণপত্র গিয়েছিল হুমায়ুন কবিরের হাতে। তিনি জানিয়েছিলেন এই সভায় যাবেন। যদিও খবর মুখ্যমন্ত্রীর জনসভায় ঢুকেছিলেন হুমায়ুন, তবে সাসপেন্ড হওয়ার খবর শোনার পর বেরিয়ে যান। কালকেই রিজাইন দিয়ে দেবো তৃণমূল থেকে, কালকেই, এবং 22 তারিখে মুর্শিদাবাদে নিজের দলের ওপেনিং করব। ঠিক আছে। গত কয়েক মাস ধরেই বিতর্কের কেন্দ্রবিন্দু এই ভরতপুরে তৃণমূল বিধায়ক। কখনো প্রকাশ্যে তোপ দেগে দলকে বিড়ম্বনায় ফেলেছেন, কখনো জেলা নেতৃত্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, এমনকি নতুন দল গঠনের কথাও ঘোষণা করেছিলেন হুমায়ুন। তাতেও থামেননি। আগামী 6 ডিসেম্বর মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাসের কর্মসূচি ঘোষণা করে রীতিমতো প্রশাসনের সাথে সংঘাতে জড়িয়েছেন তিনি। অভিযোগ, বাধা দেওয়া হচ্ছে তার উদ্যোগে। তার জেরে জাতীয় সড়ক অবরোধের ডাক, সঙ্গে এসডিপিওর কলার ধরার হুঁশিয়ারি, সব মিলিয়ে নিরাপত্তা মহলে বাড়ছিল অস্বস্তি। অবশেষে দল সাসপেন্ড করে দিল তাকে। হাই নিউজ নেটওয়ার্ক। বাবরি মসজিদ বিতর্কের জের, দল থেকে সাসপেন্ড হয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, আর তারপরই বহরমপুরের সভা থেকে হুমায়ুনকে কড়া ভাষায় আক্রমণ মুখ্যমন্ত্রীর।
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে কড়া মনোভাব দেখিয়ে তাকে সাসপেন্ড করেছে দল। তার কয়েক ঘন্টা পরই বহরমপুরের সভা থেকে বিধায়ককে চাচা ছোলা ভাষায় আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি হুমায়ুনের নাম না করেও মুখ্যমন্ত্রীর তোপ একটা ধান পচে গেলে সরিয়ে দিতে হয়, না হলে বাকিগুলোও পচে যায়। দল বিরোধী মন্তব্য করে বহুবার বিতর্কে জড়িয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তৃণমূলের তরফে তাকে একাধিকবার সতর্কও করা হয়। সম্প্রতি তার বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরি সংক্রান্ত মন্তব্য নতুন করে বিতর্ক উস্কে দেয়। তার জেরেই কড়া পদক্ষেপের পথে হেঁটেছে দল। বৃহস্পতিবার সকালে সাংবাদিক বৈঠক করেন ফিরহাদ হাকিম। সেখানেই হুমায়ুনকে সাসপেন্ডের কথা ঘোষণা করেন তিনি। বলেন, দল হুমায়ুনের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখবে না। ঘটনাচক্রে দল এই সিদ্ধান্ত ঘোষণার সময় বহরমপুরে মমতা বন্দ্যোপাধ্যায় সভাস্থলেই ছিলেন হুমায়ুন কবির। বিষয়টা জানা মাত্রই সভাস্থল ছাড়েন তিনি। এই ঘটনার কিছুক্ষণ পর বহরমপুরে সভা শুরু করেন মুখ্যমন্ত্রী, আর সেখান থেকেই নাম না করে হুমায়ুনকে গদ্দার বলে তোপ দেখেছেন তিনি। মঞ্চ থেকে হুমায়ুনকে রীতিমতো তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী। বললেন, একটা ধান পচে গেলে সরিয়ে দিতে হয়, না হলে বাকিগুলিও পচে যায়। কিছু পোকামাকড় থাকবেই, তাদের সরিয়ে দিলে দেশ রাজ্য চলবে, সব চলবে। তিনি আরো বলেন, কেউ কেউ টাকা খেয়ে ইলেকশনের আগে বিজেপির তাবেদারি করে, ওরা দেশের শত্রু। ওরা নির্বাচনের 2 মাস আগে থেকে এই সমস্ত রাজনীতি করে। পাশাপাশি তিনি এও স্পষ্ট করে দেন, এই সমস্ত কিছু করে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ করা যাবে না। মুর্শিদাবাদ অশান্তি চায় না। নিজের মন্তব্যে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন, হুমায়ুনকে সাসপেন্ডের কোনো প্রভাব পড়বে না আসন্ন নির্বাচনে। হাই নিউজ নেটওয়ার্ক। 2022 সালে তৈরি করা অতিরিক্ত শূন্যপদ বাতিলের নির্দেশ বিচারপতির। এক্ষেত্রে আদালতে স্পষ্ট পর্যবেক্ষণ, নিয়মিত নিয়োগের ক্ষেত্রে অতিরিক্ত শূন্যপদ তৈরি করা যায় না, ফলে ওই পদে কোনো নিয়োগ নয়, জানালো হাইকোর্ট। উচ্চ প্রাথমিকে অতিরিক্ত শূন্যপদ বাতিল করল কলকাতা হাইকোর্ট। 2022 সালে তৈরি করা অতিরিক্ত শূন্যপদ বাতিলের নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চের। এক্ষেত্রে আদালতে স্পষ্ট পর্যবেক্ষণ, নিয়মিত নিয়োগের ক্ষেত্রে অতিরিক্ত শূন্যপদ তৈরি করা যাবে না, ফলে ওই পদে কোনো নিয়োগ নয় বলে নির্দেশ জানিয়েছে কলকাতা হাইকোর্ট। বুধবারের নিয়োগের মামলায় 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রাখার নির্দেশ দেয় আদালত। এরপরেই বৃহস্পতিবার দিনের নির্দেশ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। উচ্চ প্রাথমিকে শরীর শিক্ষা এবং কর্মশিক্ষায় নিয়োগ করতে চেয়ে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে রাজ্য সরকার। 1600 শূন্যপদ তৈরির সিদ্ধান্তও নেওয়া হয়, যার মধ্যে কর্মশিক্ষায় 750টি এবং শরীর শিক্ষায় 850টি অতিরিক্ত শূন্যপদ তৈরি হয়। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয় রাজ্যের তরফে, আর তা চ্যালেঞ্জ করে মামলা হয় কলকাতা হাইকোর্টে। দুর্নীতির অভিযোগে আদালতের হস্তক্ষেপ চেয়ে মামলা দায়ের হয়। অভিযোগে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে বিচারপতি বিশ্বজিৎ বসু। বুধবার মামলার শুনানিতে বিচারপতি বসু স্পষ্ট পর্যবেক্ষণ, 2019 সালের প্যানেলে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর তৈরি করা হয়েছে অতিরিক্ত শূন্যপদ, তাই এটা বৈধ নয়। এমনকি মৃত প্যানেলকে ইনজেকশন দিয়ে বাঁচাবার চেষ্টা করছে বলে পর্যবেক্ষণ বিচারপতির। সব দিক খতিয়ে দেখে রাজ্যের তৈরি উচ্চ প্রাথমিকে অতিরিক্ত শূন্যপদ বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। ওই পদে কোনো নিয়োগ করা যাবে না বলে নির্দেশ আদালতের। বলে রাখা ভালো, বুধবার নিয়োগ মামলায় 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রাখার নির্দেশ দেয় আদালত। বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে পর্যবেক্ষণ স্পষ্ট জানায়, দীর্ঘ 9 বছর পর চাকরি বাতিল করলে পরিবারগুলির উপর বিরূপ প্রতিক্রিয়া পড়বে। এরপরই বৃহস্পতিবার দিনের এই নির্দেশ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। এসআইআরের চাপে যাতে জনমুখী প্রকল্পের কাজ ব্যাহত না হয়, মুখ্যমন্ত্রীর নির্দেশে 23 আধিকারিকের টিম নবান্নর। জেলায় গিয়ে এই অফিসাররা কি করবেন সেই বিষয়েও মুখ্য সচিব দায়িত্ব নির্দিষ্ট করে দিয়েছেন। এসআইআরের চাপে যাতে জনমুখী প্রকল্পের কাজ ব্যাহত না হয় তার জন্য আগেই ডিএম সহ জেলা স্তরের আধিকারিকদের আগেই সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে উন্নয়নের পাঁচালী প্রকাশ করে সেই বক্তব্য আরও স্পষ্ট করে দেন মমতা। জানিয়ে দেন,
কাজে নজরদারির জন্য জেলায় জেলায় যাবেন বিশেষ পর্যবেক্ষকরা। মুখ্য সচিব মনোজ পান্তকে নির্দেশ দেন এর জন্য শীর্ষ আধিকারিকদের বিশেষ দল গড়ে দেওয়ার। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বুধবারই রাজ্যের 23 শীর্ষ পর্যায়ের IASদের নিয়ে এই পর্যবেক্ষক দল তৈরি করে নির্দেশিকা জারি করে দিল রাজ্য সরকার। মুখ্য সচিবের স্বাক্ষর করা সেই নির্দেশ অনুযায়ী কোন IAS কোন জেলায় যাবেন তা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। একই সঙ্গে মুখ্য সচিব ওই নির্দেশে জানিয়েছেন, বাংলার বাড়ি প্রকল্পের যে কাজ চলছে, পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্প বাস্তবায়িত করা, আমাদের পাড়া আমাদের সমাধানের অধীনে পরিচালিত কাজ তদারকি করার লক্ষ্যে এবং জনসাধারণের অভিযোগের প্রতিকার পর্যবেক্ষণের জন্য রাজ্য সরকারের সিনিয়র অফিসারদের জেলাগুলিতে মোতায়েন করা হচ্ছে। জেলায় গিয়ে এই অফিসাররা কি করবেন সেই বিষয়েও মুখ্য সচিব দায়িত্ব নির্দিষ্ট করে দিয়েছেন। মনোজ পান্তের নির্দেশ, সিনিয়র আমলারা জেলাগুলি পরিদর্শন করবেন এবং নির্ধারিত জেলার জেলা শাসকদের সঙ্গে সমন্বয় রক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দেবেন। প্রকল্পগুলির কাজ নির্ধারিত সময়সীমা অনুযায়ী হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করবেন। কোথাও প্রকল্পে দেরি হলে বা মানুষের কোনো অভিযোগ থাকলে তার দ্রুত এবং নিশ্চিত সমাধান করবেন। জন অভিযোগের নিষ্পত্তি যাতে সঠিক সময় ও যথাযথভাবে হয় তার জন্য বিশেষভাবে নজর রাখতে হবে। প্রয়োজনে নবান্নে ফিডব্যাক, রিপোর্ট ও সুপারিশও পাঠাবেন এই শীর্ষ আধিকারিকেরা। প্রশাসনিক মহলের মতে, সামনের বছরে রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে দ্রুত সরকারি প্রকল্পের কাজ সেরে ফেলতে চায় রাজ্য সরকার। এই বিষয়ে কোনো দীর্ঘসূত্রতা চান না মুখ্যমন্ত্রী। মঙ্গলবারই মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, যারা দ্রুত ও ভালো কাজ করবেন তাদের পুরস্কৃত করবে রাজ্য সরকার। এদিনই আরও 14 জনের একটি টিম গঠন করা হয়েছে, যারা ওই আধিকারিকদের সঙ্গে কথা বলে রিপোর্ট দেবেন মুখ্যমন্ত্রীকে। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলায় SIR এর ফর্ম সংগ্রহের কাজ প্রায় শেষের পথেই। সিও দপ্তরের তথ্য বলছে 98%-এরও বেশি ফর্ম ডিজিটাইজেশন করা হয়ে গিয়েছে। মৃত ভোটারের সংখ্যা বেড়ে 23 লক্ষ পেরিয়েছে। বাংলায় SIR এর ফর্ম সংগ্রহের কাজ প্রায় শেষের পথেই। সিইও দপ্তরের তথ্য বলছে 98%-এরও বেশি ফর্ম ডিজিটাইজড হয়ে গিয়েছে। মৃত ভোটারের সংখ্যাও বেড়েছে। কমিশনের তরফে পাওয়া শেষ আপডেট অনুযায়ী রাজ্যে এখনো পর্যন্ত মৃত ভোটারের সংখ্যা 23 লক্ষ পেরিয়েছে। আর আপাতত আনকালেক্টেবল ফর্ম 50,22,410-এর কাছাকাছি। এছাড়া অনুপস্থিত বা খুঁজে পাওয়া যায়নি এমন ভোটারের সংখ্যা 8 লক্ষ পেরিয়েছে। অন্যত্র চলে যাওয়া ভোটারের সংখ্যা 17.5 লক্ষেরও বেশি। ডুপ্লিকেট ভোটারের সংখ্যা 1.2 লক্ষেরও বেশি। এখন ভোটারদের মনে প্রশ্ন উঠছে, এই আনকালেক্টেবল বলতে ঠিক কাদের বলা হচ্ছে? কমিশন আগেই জানিয়েছে, যারা মৃত, পাওয়া যায়নি বা অনুপস্থিত বা পার্মানেন্টলি শিফটেড, অর্থাৎ যারা স্থায়ীভাবে সরে গিয়েছে, আগে এনরোল করা ছিল বা নাম ছিল, এবং অন্যান্যদের মিলিয়ে এই আনকালেক্টেবল। বাকি জেলার তালিকায় রয়েছে কোচবিহার 1,06,203, দার্জিলিং 1,10,389, উত্তর দিনাজপুর 1,54,662, দক্ষিণ দিনাজপুর 73,299, মালদহ 1,73,700, নদিয়া 1,90,858, কলকাতা দক্ষিণ 1,85,957, হুগলি 2,47,736, পূর্ব মেদিনীপুর 1,30,418, পশ্চিম মেদিনীপুর 1,84,508, পুরুলিয়া 1,61,915, বাঁকুড়া 1,20,815, পূর্ব বর্ধমান 1,96,119, বীরভূম 1,58,273, জলপাইগুড়ি 98,419। যদিও কমিশনের বক্তব্য, যেহেতু এখনো একাধিক জেলায় এখনো পর্যন্ত আনকালেক্টেবল ফর্মের সংখ্যাটা আপলোড করা হচ্ছে না, তাই স্বাভাবিকভাবেই আসল সংখ্যাটা পাওয়া যাচ্ছে না, যে কারণে বেশ কয়েকজন বিএলওর কাজের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন দিল্লির নিয়োগ করা স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত। কমিশন খবর পেয়েছে, অনেক জায়গায় 3 বার করে ভিজিট করার পরেও চূড়ান্ত তালিকা আপলোড করতে দেরি করছেন বেশ কিছু বিএলও। এমনও খবর পাওয়া গিয়েছে যে স্থানীয় প্রশাসনের কর্তারাই নাকি বিএলওদের বলছেন, এখন কিছু আপলোড করার দরকার নেই, একেবারে শেষ মুহূর্তে যখন বলা হবে তখন করলেও হবে।
যা নিয়ে অত্যন্ত বিরক্ত প্রকাশ করেন স্পেশাল অবজারভার। ঘুরিয়ে জানতেও চেয়েছেন তিনি ঠিক কার নির্দেশে অপেক্ষা করছেন বিএলওরা। হাই নিউজ নেটওয়ার্ক। রাজ্যে এসআইআর এর কাজ নিয়ে আরও বেশি সতর্কতা দেখালো নির্বাচন কমিশন। প্রতিদিনই তাদের পক্ষ থেকে মৃত, ডুপ্লিকেট এবং স্থানান্তর হওয়া ভোটারদের তথ্য সহ নানা আপডেট দেওয়া হচ্ছে। এবার এই সংক্রান্ত ব্যাপারে বিএলও সুপারভাইজার, বিএলও এবং বিএলএদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কমিশন। রাজ্যের এসআইআর এর কাজ নিয়ে আরও বেশি সতর্ক দেখালো নির্বাচন কমিশন। প্রতিদিনই তাদের পক্ষ থেকে মৃত, ডুপ্লিকেট এবং স্থানান্তর হওয়া ভোটারদের তথ্যসহ নানা আপডেট দেওয়া হচ্ছে। এবার এই সংক্রান্ত ব্যাপারে বিএলও সুপারভাইজার, বিএলও এবং বিএলএদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কমিশন। তাদের জন্য ঘোষণাপত্রের ব্যবস্থাও করা হয়েছে, যেখানে নিজেদের দায়িত্বে সই করতে হবে। বিএলও সুপারভাইজার, বিএলও এবং বিএলএদের জন্য মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার, স্থানান্তর হওয়া ভোটার এবং অনুপস্থিত ভোটারদের জন্য আলাদা ঘোষণাপত্র ব্যবস্থা করেছে কমিশন। সেখানে এসব ভোটারদের তথ্য দিয়ে নিজের সংশ্লিষ্ট জায়গায় সই করতে হবে বিএলও সুপারভাইজার, বিএলও এবং বিএলএদের, এবং তা করতে হবে নিজেদের দায়িত্বে। কোথাও কোনো ভুল হলে তার দায় তাঁদের ওপরেই বর্তাবে, সেটা আগে থেকে স্পষ্ট করে দিয়েছে কমিশন। সিইওর দফতরের তথ্য বলছে বুধবার বিকেলের মধ্যে ৯৮%-এরও বেশি ফর্ম ডিজিটাইজ হয়ে গেছে। রাজ্যে এখনো পর্যন্ত মৃত ভোটারের সংখ্যা ২৩ লক্ষ পেরিয়েছে। অনুপস্থিত বা খুঁজে পাওয়া যায়নি এমন ভোটারের সংখ্যা ৮ লক্ষ পেরিয়েছে। অন্যত্র চলে যাওয়া ভোটারের সংখ্যা ১৭.৫ লক্ষেরও বেশি। ডুপ্লিকেট ভোটারের সংখ্যা ১.২ লক্ষের বেশি। আপাতত আনকালেক্টেবল ফর্ম ৫০,২২,৪১০। এখন ভোটারদের মনে প্রশ্ন উঠতে পারে, এই আনকালেক্টেবল বলতে ঠিক কাদের কথা বোঝানো হচ্ছে? কমিশন আগেই জানিয়েছে, যারা মৃত, পাওয়া যায়নি বা অনুপস্থিত, পার্মানেন্টলি শিফটেড অর্থাৎ যারা স্থায়ীভাবে সরে গিয়েছে, আগেই এনরোল করা ছিল বা নাম ছিল এবং অন্যদের মিলিয়ে এই আনকালেক্টেবল। যদিও কমিশনের বক্তব্য, যেহেতু এখনো একাধিক জেলায় এখনো আনকালেক্টেবল ফর্মের সংখ্যা আপলোড করা হচ্ছে, তাই স্বাভাবিকের আসল সংখ্যাটা পাওয়া যাচ্ছে না, যে কারণে বেশ কয়েকজন বিএলওরও কাজের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করছে দিল্লির নিয়োগ করা স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত। অন্যদিকে প্রোজেনিং ম্যাপ নিয়েও কড়া মনোভাব নিয়েছে তারা। কমিশনের নির্দেশে সবচেয়ে বেশি প্রোজেনিং ম্যাপিংয়ে যেসব বুথে হয়েছে সেগুলিও পুনরায় খতিয়ে দেখা হবে। যেসব বুথে সবচেয়ে বেশি অনলাইন ফর্ম জমা দেওয়া হয়েছে সেগুলিকে স্ক্রুটিনির আওতায় আনতে হবে। বুধবারই এই সংক্রান্ত তথ্য পেয়েছে নির্বাচন কমিশন। আর সেই তথ্য দেওয়ার পরেই রোল অবজারভারদের এই জায়গাগুলিতে বিশেষ নজরদারি দিতে এবং রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে কমিশনের তরফে। হাই নিউজ নেটওয়ার্ক। গত সপ্তাহে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রতিটি সেমিস্টার পরীক্ষায় বসার ফি বেঁধে দিয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সেই পরীক্ষার ফি নিয়েই এবার সোশ্যাল মিডিয়ায় বাকযুদ্ধে জড়ালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ও বিরোধী দলনেতা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফি নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় বাকযুদ্ধে জড়ালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ও বিরোধী দলনেতা। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে শুভেন্দু অধিকারী লেখেন, শিক্ষা অবৈতনিক, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কোনো না কোনোভাবে ফন্দি এঁটে ছাত্রদের থেকে ঠিক পয়সা উসুল করার ধান্দা করবেই। দীর্ঘ পোস্টে শুভেন্দু ওই ফি নিয়ে নানা কথা লিখেছেন, যা অপপ্রচার বলে দাবি রাজ্য সরকারের। এর জবাব দিতে পাল্টা সিবিএসইর নথি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তার অভিযোগ, বিরোধী দলনেতা তার চিরাচরিত ঢঙে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছেন। গত সপ্তাহে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রতিটি সেমিস্টারের পরীক্ষায় বসার ফি বেঁধে দিয়েছে উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদ। স্কুলগুলির সেমিস্টারের পিছু পরীক্ষার্থীদের থেকে সর্বোচ্চ ৭০ টাকা নিতে পারবে। গত শুক্রবার সংসদের এই নির্দেশিকা জারি করেছিল। আসলে চলতি বছর থেকে রাজ্যে উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রমে সেমিস্টার ভিত্তিক করা হয়েছে। সেমিস্টারের পিছু কয়েকটি স্কুলের বিরুদ্ধে মাত্রাতিরিক্ত ফি আদায়ের অভিযোগও উঠেছে। সেই অভিযোগ পাওয়া মাত্রই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কড়া সিদ্ধান্ত নিয়েছে নির্দিষ্ট ফি বেঁধে দেওয়ার। কিন্তু এরপরেও বিরোধী দলনেতা এ নিয়ে দীর্ঘ পোস্ট কার্যত পড়ুয়া অভিভাবকদের বিভ্রান্ত করার জন্যই এমনটা করছেন বলে দাবি শিক্ষামন্ত্রীর। সোশ্যাল মিডিয়ায় পাল্টা তিনি পোস্ট করেছেন,
পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিকে শিক্ষা সংসদ এবং সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণীর ফি সংক্রান্ত নোটিশ। তাতে তুলনা করা অনেক সহজ, যে কোনো বোর্ডে বেশি ফি নিচ্ছে। এক স্যান্ডেলে ব্রাত্য বসু লিখেছেন, বিরোধী দলনেতা তার চিরাচরিত ঢঙে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছেন উচ্চ মাধ্যমিকের ফি নিয়ে। ওনার জ্ঞাতার্থে কেন্দ্রীয় সরকারের অধীনে সিবিএসই বোর্ডের 2025-এর পরীক্ষার ফি নোটিশটাও দিলাম। রাজ্য সরকার বিনামূল্যে সকলের পড়াশোনা চালায়। এর সঙ্গে সঙ্গে সভাপতি পশ্চিমবঙ্গের উচ্চ মধ্যশিক্ষা সংসদের প্রেস বিজ্ঞপ্তি সংযুক্ত করলাম সবার জ্ঞাতার্থে, যাতে সত্যি মিথ্যা সকলের সামনে পরিষ্কার হয়ে যায়। বিভ্রান্তিমূলক অপপ্রচার বন্ধ করা হোক। হাই নিউজ নেটওয়ার্ক। নতুন বছর নতুন প্রকল্প। ডায়মন্ড হারবার মডেলে এবার ব্যারাকপুরেও সেবাশ্রয়। হালি শহর থেকে ব্যারাকপুর সেবাশ্রয় শিবির চালু হবে, জানিয়েছে সাংসদ পার্থ ভৌমিক। 26-এর ভোটের আগে নতুন বছর নতুন পরিষেবা পেতে চলেছেন ব্যারাকপুরবাসী। আম জনতাকে নিখরচায় চিকিৎসা দিতে ডায়মন্ড হারবার মডেলে এবার ব্যারাকপুর সংসদীয় এলাকাতেও শুরু হবে সেবাশ্রয়। জানা গিয়েছে, আগামী 5ই জানুয়ারি ব্যারাকপুরের সংসদীয় এলাকার অন্তর্গত বীজপুর বিধানসভার হালি শহর থেকে ব্যারাকপুর সেবাশ্রয়ের শিবির চালু হবে। পরবর্তীতে সংসদীয় কেন্দ্রের বাকি 6টি বিধানসভাতেও এই শিবির অনুষ্ঠিত হবে। বুধবার এই ঘোষণা করলেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ ভৌমিক। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন হিসেবে আমরা 5ই জানুয়ারি পালন করে থাকি। এই দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে ব্যারাকপুরের সেবাশ্রয় চালু হবে। পার্থ আরও জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারকে অনুসরণ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে 5ই জানুয়ারি ব্যারাকপুরে শুরু হচ্ছে সেবাশ্রয়। এই সময় ব্যারাকপুরের সাংসদদের পাশে ছিলেন বিধায়ক রাজ চক্রবর্তী। উল্লেখ্য, 26-এর আগে ফের ডায়মন্ড হারবারে শুরু হয়েছে সেবাশ্রয়। 1 ডিসেম্বর থেকে জনস্বাস্থ্য পরিষেবায় এই প্রকল্প চালু হয়েছে। ডায়মন্ড হারবারের অন্তর্গত মহেশতলা থেকে তার উদ্বোধন করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাত্র 2 দিনেই উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে সেই স্বাস্থ্য শিবির, যার খতিয়ান সামনে এনে উচ্ছ্বসিত ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক স্যান্ডেলে তিনি লিখেছেন, জনস্বাস্থ্য পরিষেবায় মানুষই যে আসল তার প্রমাণ ফের দিতে শুরু করেছে সেবাশ্রয় 2। মানুষের পরিষেবা এখানে নিশ্চিত, সকলের সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। এবার সেই আদলে ব্যারাকপুরে শুরু হচ্ছে সেবাশ্রয়। হাই নিউজ নেটওয়ার্ক। ফের বদল রেলের নিয়মে, আরও সহজ তৎকাল টিকিট কাটার পদ্ধতি। রিজার্ভেশন কাউন্টারে ওটিপির সাহায্যে তৎকালীন টিকিট কাটার ব্যবস্থা চালু করা হবে। আগামী কয়েকদিনের মধ্যেই সব স্টেশনে এই ব্যবস্থা কার্যকর করা হবে বলেই জানা গিয়েছে। ফের বদল রেলের নিয়মে, আরও সহজ হলো তৎকাল টিকিট কাটার পদ্ধতি। রিজার্ভেশন কাউন্টারে ওটিপির সাহায্যে তৎকাল টিকিট কাটার ব্যবস্থা চালু হবে। আগামী কয়েকদিনের মধ্যেই সব স্টেশনে এই ব্যবস্থা কার্যকর করা হবে বলে জানা গিয়েছে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই বদল জানা গিয়েছে। নতুন এই ব্যবস্থায় যাত্রীরা মোবাইলে ওটিপি পাঠিয়ে তৎকাল টিকিট বুক করতে হবে, যাতে শেষ সময় টিকিটের বণ্টনে কোনো অসাধু উপায় ব্যবহার না করা হয়। রেল মন্ত্রক 17ই নভেম্বর এই ওটিপি ব্যবহার করে তৎকাল টিকিট কাটার ব্যবস্থা শুরু করে। পাইলট প্রকল্পে অল্প কিছু ট্রেনের ক্ষেত্রে এই ব্যবস্থা চালু করা হয়। যদিও এই প্রকল্পে ইতিবাচক প্রক্রিয়া পেয়ে দ্রুত 52টি ট্রেনের ক্ষেত্রে এই ব্যবস্থা চালু করা হয়েছে। এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, আগামী দিনে সব ট্রেনেই রিজার্ভেশন কাউন্টারে ওটিপি ব্যবহার করে টিকিট কাটার ব্যবস্থা চালু করা হবে। তৎকাল টিকিট বুক করার সময় যাত্রীদের একটি মোবাইল নম্বরও দিতে হবে। সেই মোবাইল নম্বর পাঠানো ওটিপি যাচাই করে তবেই টিকিট পাওয়া যাবে। রেল মন্ত্রকের দাবি, এই ব্যবস্থায় শেষ মুহূর্তে তৎকাল বুকিং সিস্টেমের অপব্যবহার রোধ করা মূল লক্ষ্য। নতুন ব্যবস্থায় এজেন্টদের বদলে প্রকৃত যাত্রীদের অগ্রাধিকার পাবে এবং বুকিং প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সুবিধাজনক হবে। জুলাই মাসে মন্ত্রকের তরফে অনলাইন তৎকাল বুকিংয়ের জন্য আধার ব্যবহার করে ওটিপি যাচাই করা বাধ্যতামূলক করা হয়েছে। যাত্রীদের টিকিট বুকিংয়ের সময় দেওয়া মোবাইল নম্বর সক্রিয় রাখার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে কোনো সমস্যা না হয়। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক, নিরপেক্ষ।